in audio. এই দিদির সঙ্গে দেখা হলো। দিদি হচ্ছেন পিয়ালি বসাক। উনি হচ্ছেন প্রথম অভিযাত্রী, আপনি এভারেস্ট অভিযাত্রী যিনি উইদাউট অক্সিজেনে এভারেস্ট এক্সপেডিশন করে এবং আরো 6-8,000 মিটারে পৃথিবীর উচ্চতম। আচ্ছা, লোৎসেও আপনি কমপ্লিট করেছেন। অন্নপূর্ণা, মাকালু, মানাসুলু। আচ্ছা, ফাইনালি গন্ডোলাতে আমরা পৌঁছে গেছি। এই যে গাইস, সি দিস স্নোফল হচ্ছে ফেজ 2 গন্ডোলা ওয়েদারের জন্য বন্ধ করে দিয়েছে, খারাপ ওয়েদারের জন্য। যারা গুলমার্গ আসছেন শীতকালে, ফেব্রুয়ারিতে আসলে বরফের সময়, কন্ডিশনটা দেখে নিন। কিন্তু এটা হচ্ছে ইগলু ক্যাফে। কিন্তু স্লেজ গাড়িতে নামছি এবং কিভাবে নামছে দেখুন আমাদের। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমাদের দ্বিতীয় দিন শ্রীনগরে না, জম্মু কাশ্মীরে। এখন বেসিক্যালি আমি দাঁড়িয়ে আছি টানমার্গে। শ্রীনগর থেকে আমরা গাড়িতে করে টানমার্গ চলে এসেছি। আর যারা শ্রীনগর থেকে গুলমার্গ যাচ্ছেন, এটা বলে রাখা ভালো যে গুলমার্গ অবধি কিন্তু ডাইরেক্ট শ্রীনগর থেকে কোনো গাড়ি যায় না। আপনাকে টানমার্গে এসে টানমার্গ থেকে গাড়ি চেঞ্জ করতে হবে কারণ এখন স্নো আছে। এখান থেকে স্নো চেন লাগানো গাড়ি আপনাকে নিয়ে যাবে টানমার্গ থেকে গুলমার্গ অবধি। এবং এখানে গাড়ির রেট কিন্তু ফিক্সড, মানে আপনি যদি যারা আসবেন সেম ডেতে, যদি এখান থেকে যাওয়া গুলমার্গ অবধি এবং গুলমার্গ থেকে এখানে ফেরা, এখানকার গাড়ির রেট ফিক্সড 2,500 টাকা হচ্ছে গাড়ির ভাড়া। এছাড়া যদি আপনারা গুলমার্গে স্টে করেন, দেন আপনারা আজকে চলে গেলেন, কালকে গাড়ি আপনাকে নিয়ে আসবে, সেই ভাড়াটা হয় হচ্ছে 3,000 টাকা। আর এখানে দ্রাং বলে একটা ওয়াটারফলস আছে, ওর রেট জন্য হয়তো আলাদা করে কিছু 500-600 টাকা এক্সট্রা দিতে হয়। আপাতত টানমার্গে দাঁড়িয়ে রয়েছি। ঠান্ডা তো খুব রয়েছে, সেটা তো ঠিক কথা, কিন্তু এখানে ওয়েদার একদম ভালো না, রোদ বেরোয়নি আজকে, এই একটা মহা সমস্যা। তো আপাতত আমরা এখান থেকে স্নো শু আর কোট এখান থেকে রেন্টে নিচ্ছি। কৌশিক অলরেডি চলে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। জুতো আর জ্যাকেট নেওয়া হয়ে গেছে আমাদের এই ঠান্ডার জন্য। টোটাল এখানে জুতোর রেট থাকে 200 টাকা করে এবং নেয়, বার্গেন করা যায় একটু। আর জ্যাকেট 450-550 দু রকমের কোয়ালিটির আছে। তো যারা ভালো জ্যাকেট নিয়ে আসছেন তাদের জন্য তো অসুবিধা নেই, তাদের জুতো নিলেই চলে যাবে। বাট যারা আমার মতো নর্মাল জ্যাকেট নিয়ে আসছেন, তাদের আমার মনে হয় এখান থেকে হায়ার করে নেওয়াটা বেটার। এখন আমরা জ্যাকেট প্যাকেট ভাড়া নিয়ে এইবার এসেছি ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথেই করতে। তো আমি খাচ্ছি এটাকে বলে ছোলা, আর এটাকে বলে ফুলকা, মানে আটা দিয়ে বানানো তন্দুরি রুটি টাইপ অফ, সঙ্গে দই, পেঁয়াজের আচার। এটা চা এখানে চলছে। আর এই যে আমাদের ফিটনেস ফ্রিক কৌশিকদা কিন্তু কিছু উল্টো পাল্টা আমার মতো খায় না। কৌশিকদা খাচ্ছে বয়েলড এগ এবং ব্রেড বাটার। আর সিঙ্গারাটা কিন্তু আমার জন্য, মানে যত রকমের বাজে ফুড হয়, জাঙ্ক ফুড, সব আমি খাই। বাট কৌশিকদা খুব ফিটনেস মেনটেন করে, না হলে এরকম ভাবে ট্রাভেল তুমি করতে পারতে না, এটাও ঠিক কথা। তো এই যে চা আর আপাতত এই ডিম, এই দিয়ে কিন্তু শরীর ফিট, তো ব্লগ হিট, ব্যাস একদম। ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা এখন গুলমার্গের উপরে যাওয়ার গাড়ি ধরছি, ওই স্নো চেনওয়ালা গাড়ি। তো একটা সমস্যা হচ্ছে, এখন 12টা বেজে গেছে দুপুরবেলায়। তো এখন এখানে গাড়ি সব উপরে উঠে গেছে, গাড়ি নামছে, কিছু গাড়ি নামছে, সেই গাড়িগুলোই আমরা ধরবো। তো আপাতত একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, যারা মানে প্রাইভেট গাড়িতে গাড়ি ভাড়া করে যারা আসবেন না, তারাও কিন্তু শ্রীনগর থেকে গুলমার্গ অব্দি আসতে পারবেন। ভাড়া নেয় 100 থেকে 150 টাকা। আর এটা হলো গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু শেয়ারিং বেসিসে শ্রীনগরের জন্য গাড়ি পাওয়া যায়, এবং শ্রীনগর থেকেও কিন্তু শেয়ারিং বেসিসে গুলমার্গ আসার জন্য গাড়ি পাওয়া যায়। ভাড়া 100-150 টাকা লাগে, এবং এদের গাড়ি কিন্তু পরপর চলতেই থাকে, সন্ধ্যাবেলা অবধি কিন্তু এদের গাড়ি সার্ভিস আছে। আর যারা গুলমার্গে আসছেন, গন্ডোলা রাইড কিন্তু এখানে একটা মাস্ট ডু অ্যাক্টিভিটি। এখানে কিন্তু যেটা বলছিলাম, গন্ডোলার জন্য বুকিং কিন্তু অনলাইন হয়, অনলাইন বুকিংই একমাত্র হয় গন্ডোলার। এখানে গিয়ে কিন্তু অফলাইনে টিকিট কাটা যায় না। অনলাইন বুকিংয়ের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, সেখান থেকে বুকিং করতে পারেন, খুব ইজি প্রসেস। টানমার্গ থেকে গুলমার্গের দিকে 1 কিলোমিটার এগানোর পরই দৃশ্যতেই অবাক হয়ে গেলাম যে এ কোথায় এসে পড়ে। এতক্ষণ ধরে চারিদিকে শুধু ন্যাড়া গাছগুলো চোখে পড়ছিল, শীতকালে পাতা ঝরে যাওয়া সেই ন্যাড়া গাছগুলো। কিন্তু এখানে এসে দেখছি এটা একটা অন্যই আলাদা রূপ। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় জানতাম, গরমকালে এর আগেরবার লাদাখ যাওয়ার সময় কাশ্মীরের আংশিক রূপও দেখে গেছিলাম, কিন্তু শীতকালে এটা একটা অচেনা কাশ্মীর। এবং যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে স্বর্গ। এরকম চারিদিকে রাস্তার ধারে বরফ, তারপরে গাড়িতে লাগানো হলো চেন,
সেই চেনও গেল খুলে, তারপরে আবার চেন লাগিয়ে এরকম একটা অ্যাডভেঞ্চারাস ড্রাইভ। চারিদিকে সবুজ পাইন গাছগুলো বরফের চাদরে মুড়ে হয়ে গেছে পুরো সাদা। এই দৃশ্য শীতকালে কাশ্মীরে না আসলে হয়তো কোনোদিন জানতেও পারতাম না যে এরকমও কিছু হয়। লোকজন সুইজারল্যান্ড বলে, আমি এখনও বলবো কাশ্মীর কিন্তু সুইজারল্যান্ডের থেকেও অনেক 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 সুন্দর। যে সৌন্দর্যকে মুখের ভাষায় প্রকাশ করা যায় না, সেটা শুধুমাত্র অনুভব করা যায়। আমার থেকে গুলমার্গের দিকে যাচ্ছি, রাস্তা কিন্তু এরকম ভয়ঙ্কর জ্যাম, আর পুরো বরফটা গলছে। গাড়িতে চেন লাগানো আছে, তারপরও কিন্তু গাড়ি ভয়ঙ্কর স্পিড করছে এবং হালকা রোদ উঠছে। সবাই তো বলছে এখানে প্রচণ্ড স্নোফল হওয়ার প্রেডিকশন রয়েছে কালকে। উল্টো দিক থেকে গাড়ি আসছে, খুব ন্যারো রোড এবং রাস্তাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর। পৌঁছে গেছি গুলমার্গে। এখানে না জাস্ট চারিদিকে বরফ চড়ে কিছু নেই। এরিয়াটা যদি দেখাই, পহেলগাঁওয়ের থেকেও মানে ভয়ঙ্কর ভালো জায়গা। এটা কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর আমরা ট্রাই করছি এখানে রাত্রিবেলা থাকার জন্য, কিন্তু হোটেলের এখানে কোনো মানে অপশান দেখছি না, এবং যা হোটেল আছে সব প্রচণ্ড পরিমাণে মানে এক্সপেন্সিভ। এখানে ব্যাক ক্যামেরা একটু দেখাই, গুলমার্গটা দেখুন, সাদা, পুরো দুধ সাদা গুলমার্গ। এই হলো গুলমার্গ, শীতকালের উইন্টারের গুলমার্গ। দেখুন একবার চারিদিকে, ঠান্ডা তো ভয়ঙ্কর, এখন 1 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। যে দিকে চোখ চায় দেখুন একদম দুধ সাদা বরফ। স্নোফলটা এখনো অবধি হয়নি। এই হোটেলটাতে এসেছিলাম কথা বলতে, হোটেলটার নাম হলো রয়্যাল পার্ক। এখানে 10,000 টাকা অলমোস্ট রুম রেন্ট একদিনের জন্য। গুলমার্গ এসে একটা খুব অসাধারণ ঘটনা ঘটেছে। একজন ব্যক্তিত্বের সঙ্গে দেখা হলো, যিনি কোনো সেলিব্রিটি থেকে অ্যাকচুয়ালি কম নন। উনিও একজন সেলিব্রিটি অ্যাকচুয়ালি, বাট হয় না আমাদের ইন্ডিয়ার অনেকে আনসাং হিরো থাকে, যাদের ব্যাপারে কোনো, যারা লাইমলাইটে আসেন না, সেরকমই একজনের সঙ্গে দেখা হলো। অনেকে হয়তো চিনবেন, বাংলাতে অনেকে হয়তো চিনবেন। এই দিদির সঙ্গে দেখা হলো। দিদি হচ্ছেন পিয়ালি বসাক, বাংলাতে মোটামুটি আশা করি সবাই চেনেন। উনি হচ্ছেন প্রথম অভিযাত্রী, আপনি এভারেস্ট অভিযাত্রী, যিনি উইদাউট অক্সিজেনে এভারেস্ট এক্সপেডিশন করেছেন, এবং আরো 6-8,000 মিটারের পৃথিবীর উচ্চতম। আচ্ছা, লোৎসেও আপনি কমপ্লিট করেছেন। অন্নপূর্ণা, মাকালু, মানাসুলু, আচ্ছা, চইউ, উনি এতগুলো এক্সপেডিশন করেছেন, এতগুলো সামিট করেছেন, এবং কামিং আপনি মনে হয় কাঞ্চনজঙ্ঘা যাবেন বলছিলেন, যেটা আমার মনে হয় এভারেস্টের থেকেও ওয়ান অফ দ্য ডিফিকাল্ট মানে সামিট ওয়ার্ল্ডের মধ্যে। এবং ওটাও অক্সিজেন ছাড়া করার ইচ্ছা আছে। ধৌলাগিরিও অক্সিজেন ছাড়া ফার্স্ট ইন্ডিয়ান করেছে, ওটা 7th হাইস্ট। তো এইবার আশা করি আমার বলার দরকার নেই যে উনি কত বড় একজন সেলিব্রিটি, বাট জানি না এই ধরনের মেধা বা এই ধরনের প্রতিভাগুলো জীবনে হয়তো কোনোদিন ভাইরাল হয় না, কারণ উনি খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন এবং ওনার অনেক ফিনান্সিয়াল প্রবলেম আছে, সেগুলো আপনারা টিভিতেও দেখেছেন। এবং প্রশাসনের তরফ থেকে বা সমস্ত জায়গা থেকে অনেক রকম আশ্বাস ওনাকে দেওয়া হয়েছিল পাশে দাঁড়ানোর জন্য। আলটিমেটলি কি কোনো রকম ভাবে আপনি সাপোর্ট পেয়েছেন আমাদের বাংলা প্রশাসনের থেকে? সরকার থেকে পাইনি, কিন্তু মানুষজন, চন্দননগর রাজ্যের প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছেন। তাদের জন্যই এই দেশের জন্য অ্যাচিভমেন্টগুলো করে আসতে পেরেছি। তাদের প্রতিও খুবই কৃতজ্ঞ। পুরো দেশই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, কারণ তাদের সাপোর্টের জন্যই পৃথিবীর মধ্যে আমাদের দেশের নামটা মাউন্টেনিয়ারিংয়ে আমি উঁচু জায়গায় নিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, এবং এটা দিদি কিন্তু নিজের লাইফের ঝুঁকি নিয়ে, নিজে ব্যাংক লোন নিয়ে, নিজে ফুর্তির জন্য যাচ্ছেন না, উনি কিন্তু দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন। উনি কিন্তু মানে দেশকে, আমাদের দেশকে একটা অন্য আলাদা জায়গাতে পৌঁছাচ্ছেন, দেশের নামকে, এবং অন্য জায়গায় রিপ্রেজেন্ট করছেন। এবং যেখানে আমাদের ক্লাইম্বিং করতে হয় প্রচুর ডেড বডি, মানে আমি যে ক্লাইম্বিংগুলো করি আমেরিকা, জার্মানি, ইটালি, হ্যাঁ, ফ্রান্স, স্পেন, বড় বড় দেশ থেকে আসে। তো তাদের সাথে এইরকম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকেও পাল্লা দেওয়া, এবং যেখানে আমরা উঠি মানে পায়ের আঙুলের ডগাটুকুই রাখার জায়গা, মানে ওইভাবে দ্বিতীয় মানে স্টিলের পাটা বা পাথরের দেওয়ালে শুধু পায়ের আঙুলটুকু রেখে আমরা পুরো খাড়াই দেবে 29,000-28,000 ফিট ওপরে আমরা ক্লাইম্ব করি। তো সেই জায়গা থেকে বুঝতেই পারছেন যে কি লেভেলে কষ্ট হয়। মানে আমরা গুলমার্গ এসে আমরা রীতিমতো এখানেই হাঁপিয়ে যাচ্ছি।
তো দিদি কোন জায়গায় গেছেন আর কি উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন আর আমাদের দেশকে কোন জায়গায় গিয়ে রিপ্রেজেন্ট করছেন? ন্যাশনালও আমি খেলি। হ্যাঁ ভাই, দিদি খেলো ইন্ডিয়া মানে ইনভিটেশনে এখানে এসেছেন। দিদি ন্যাশনাল স্কি প্লেয়ার একজন, বাট সেরকম ভাবে কিন্তু দিদি প্রশাসনের কাছ থেকে, বাংলার সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো অবধি কিন্তু দিদি সেরকম ভাবে কোনো রকম ভাবে সাহায্য পায়নি। যদি কেউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অথবা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কেউ যদি এই ভিডিও দেখেন, প্লিজ এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ান, এই ধরনের মানুষগুলোকে হেল্প করুন। আমরা অনেককে ভাইরাল করে দিই, বাদাম কাকু, এই কাকু, সেই কাকু। এনারা হচ্ছেন জেম, এনারা রত্ন, এনারা বাংলার গর্ব, এনারা ভারতের গর্ব। তো এনাদেরকে প্লিজ ভাইরাল করুন এবং এনাদের ব্যাপারে লোকজন জানুক, যারা আপকামিং মানে মাউন্টেনিয়ার হতে চায় ইন ফিউচার, তারা জানুক এনাদের ব্যাপারে। তো আর আপনি কিছু বলতে চান? আমিও বলবো যে কর্পোরেট বা গভর্নমেন্ট সবাই যেন শুধু ক্রিকেট ফুটবলে না, অন্যান্য খেলা এবং এই মাউন্টেনিয়ারিং ক্ষেত্রেও এগিয়ে আসে। কারণ মাউন্টেনিয়ারিং এ মেন্টালিটি এমন টাফ ভাবে তৈরি করে দেওয়া হয়, তারা শুধু এভারেস্টে ওটা নয়, তারা যদি সেটা নিজের জীবনের লড়াইয়ের ক্ষেত্রেও কাজে লাগায়, যে পড়াশোনা করুক বা অন্যান্য খেলাধুলা, নাচ গান, আঁকা, কিন্তু এই যে ইম্পসিবলকেও পসিবল করা যায়, সম্ভব। তো সেই এবং ডিসিপ্লিন এবং এই টাফ ট্রেনিং, এই মেন্টালিটিটা তৈরি হয়ে গেলে আমাদের যারা দেশের নতুন প্রজন্ম, তারাই তো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো তারা যদি এইভাবে ডিসিপ্লিনের সাথে তৈরি হয়, তাহলে আমাদের দেশও অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারবে। তো সেটা যদি কর্পোরেট গভর্নমেন্ট এগিয়ে আসে, একটু যদি ক্রিকেট ফুটবল ছাড়া এইগুলোতে মাউন্টেনিং স্কিং একটু যদি স্পন্সর তারা করে, তো তাহলে কিন্তু দেশের জন্য এটা অনেক বড় একটা উপকার হবে। সো প্লিজ সবাইকে অনুরোধ, বাংলার অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছেন, যারা অনেকে ওনাকে আগেও সাপোর্ট করেছেন। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে আমাদের বাংলাতে। এই ধরনের মেধাকে প্লিজ সবাইকে অনুরোধ যে প্রমোট করুন। উনি মানুষটা এত ভালো, উনি আমাদের গাড়ির পেছনে বসেছিলেন, আমরা বুঝতেও পারিনি। তো উনিও নিজেকে লো প্রোফাইল রাখেন, আমরা তো নিজেদেরকে খুব লাকি মনে করছি। অনেক এগিয়ে চলুন। আমরা স্পেশালি আমি এবং কৌশিকদা দুজনেই আমরা খুব হ্যাপি আপনার সঙ্গে দেখা হয়ে। মানে আমরা হয়তো আপনাকে চিনতেও পারতাম না, আপনি এমন ভাবে এত লো প্রোফাইল থাকেন, আমরা চিনতেও পারতাম না। আমরা খুব হ্যাপি, খুব আনন্দিত। গন্ডোলা টিকিট কাউন্টারে পৌঁছে গেছি। এই হচ্ছে গন্ডোলা টিকিট কাউন্টার। অনেকটা দেরি হয়ে গেছে, প্লাস স্নোফল চালু হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে আসলো ওই একই সমস্যা, গাইড নিন। আমরা বলেছি দরকার নেই, কৌশিকদা আছে, কাশ্মীরের জন্য এক্সপার্ট লোক। তো আপাতত আমরা যাচ্ছি গন্ডোলাতে, এখানে টিকিট দেখাতে হবে, দেন হবে এন্ট্রি। গন্ডোলা খোলা আছে এবং আমরা গন্ডোলা টিকিট দিয়ে ঢুকলাম ভেতরে। একটা ব্যাপার বলে রাখি, যার নামে টিকিট তার কিন্তু ফটো আইডিও এখানে প্রডিউস করতে হবে, নাহলে এন্ট্রি হবে না। ফেজ 1 ফেজ 2 দুটোই এখনো চলছে। এবং এখন এটা মনে হয় 4টে বাজে বিকেলে। এখন কিন্তু লাইন বেশ ছোট। সকালবেলায় আসলে মোটামুটি কৌশিকদা কত কিলোমিটার লাইন পড়ে? অনেক লাইন পড়ে। এখন লাইন নেই এই সময়টা এসে, এখন তো সবাই নামার লাইন। ওকে, এখন আর লাইন নেই, এখন আজ কেমন হয়। গন্ডোলার সামনে চলে এসেছি আমরা এবং টাইমিংসটা দেখে নিন। গরমকালে কিন্তু এটা চলে সকাল 9টা থেকে বিকেল 5টা, আর সেকেন্ড ফেজ 10টা থেকে 4টে। এটা হচ্ছে শীতের সময় একটু দেখে নিন। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং স্কি করার টাইমিংটাও দেখে নিন, 8:30 থেকে দুপুর 3টে অবধি স্কি করার টাইমিং। এবং রানিং এ উঠতে হবে কিন্তু এখানে। ফাইনালি গন্ডোলাতে আমরা পৌঁছে গেছি। এই যে দেখুন বাইরের আমি কোনো রকমে এখান দিয়ে মুখ বের করে, হাত বের করে ভিডিও শুট করছি, কারণ বাইরে থেকে হাত বার করে শুট করলে না রিয়েল ভিউটা আপনাদের দেখাতে পারবো। বাট আমার ক্যামেরার লেন্সে এখন স্নো জমেছে। আমরা এইরকম কিছু নিচ থেকে উঠে এলাম। একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, গুলমার্গে গন্ডোলার টিকিট কিন্তু বুকিং করা যায় পুরোপুরি অনলাইন ব্যবস্থাতে। অফলাইনে কিন্তু কোনো টিকিট গুলমার্গে গন্ডোলার জন্য পাওয়া যায় না। এবং এখানেই কিন্তু অনেক রকম স্ক্যামের শিকার পর্যটকরা হয়ে থাকেন। এখানে অনেক রকম এজেন্টরা ঘুরে বেড়ায় এবং অনেক রকম গাইডরা ঘুরে বেড়ায়, যারা আপনাদেরকে প্রলোভন দেখাবে যে হ্যাঁ আমরা বেশি টাকা দিলে অফলাইনে টিকিট করে দেবো, কিন্তু সেটি সম্পূর্ণ ভুয়ো তথ্য। অফলাইনে কিন্তু গন্ডোলার কোনো রকম টিকিট বিক্রি হয় না। এবং আপনারা যখন গন্ডোলার অনলাইন বুকিং করবেন টিকিটের, তখন কিন্তু আপনারা ফেজ 1 এবং ফেজ 2 একসাথেই টিকিট বুক করতে পারেন। গাইস লুক এট দিস, এটাকে হেভেন, এটাকে জান্নাত বলবে না তো কাকে বলবে।
এই হলো উইন্টার গুলমার্গ। স্নোফল হচ্ছে ফেজ 2 গন্ডোলা ওয়েদারের জন্য বন্ধ করে দিয়েছে, খারাপ ওয়েদারের জন্য। আমরা রয়েছি ফেজ 1-এ। আর এই এক্সপিরিয়েন্স, সেই যে ওয়েদার অলরেডি খারাপ হতে শুরু করেছে কিন্তু। আর কৌশিকদা দুবার আচার খেয়েছে এর মাঝখানে, কিছু বলবে আচার খেয়ে কেমন লাগছে? সঙ্গিনী না আসলে সঙ্গীর হাত ধরেও ঘোরা যায়। হ্যাঁ, তাহলে অন্তত পরে হাত পা চোট লাগাচ্ছে, ক্যামেরা ট্যামেরা গুলো ভাঙবে না। আমি এখানে দুবার পড়ে গিয়েছি, আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে মারাত্মক স্নোফল। যে গুলমার্গের স্নোফলের অপেক্ষা আমাদের সব সময়তেই থাকে। একটা আফসোস থেকে গেল এই বছর, যে সেকেন্ড পেজে যেতে পারলাম না, বাট কিছু করার নেই আমাদের। একটু দেখে। সেই সাথে স্নোফল, মানুষজন পিছলে পিছলে পড়ছে, স্কি করছে, স্নো বাইক করছে। আমরাও চেষ্টা করবো যদি এখানে একটা স্নো বাইকের এক্সপিরিয়েন্স নেওয়া যায়। এবং স্নো বাইকটা দেখুন কোথায় করছে ওরা, মানে আমি তো এখান থেকে দেখতেও পাচ্ছি না, এত স্নোফল হচ্ছে। ওখানে যাওয়াই যাচ্ছে না, মানে এত এত লেভেলের এখানে বরফ বা সাদা হয়ে গেছে চারিদিক। শুধু একবার দেখুন কি অবস্থা। হ্যাঁ, আর এখানে কিন্তু বিগিনারদের যেমন স্কি শেখানো হয়, আর এখানে স্কি এর কোর্স হয় কিন্তু, মানে গভর্নমেন্ট থেকে 15 দিন না 1 মাসের 15 দিনে কোর্স হয়, 15,000 টাকা, এবং সার্টিফিকেট দেওয়া হয়। এই যে গন্ডোলা স্টেশন, ফেজ 2 এর গন্ডোলা যাচ্ছে এখানে। স্নোফল, স্নোফল, গুলমার্গে স্নোফল। এর জন্য তো দূর থেকে কষ্ট করে আসা। এক্স্যাক্টলি, আর এখানে চলাফেরার সময় খুব সাবধানে চলতে হবে। খরচা করে, টাকা খরচা করে, কষ্ট করে এই জায়গায় আসা তো অবভিয়াসলি একদম আসতেই হয় এই জায়গাতে, না হলে কিচ্ছু বলার নেই। দেখুন এখানে আপনার গন্ডোলা চলছে, গন্ডোলা কিন্তু অনেক ওপরে যায়, এবং ওপরের ওয়েদারটা দেখুন, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। সেই কারণে ওরা গন্ডোলা বন্ধ করেছে, ফেজ 2 এর গন্ডোলা। স্নোফলটা পেয়েছি, স্নোফল বন্ধ হয়ে গেছে। বাট দুঃখের ব্যাপার এটাই যে এখানে হয়তো আমরা স্নো বাইক রাইড করবো না, দামও একটু বেশি লাগছে, এবং দ্বিতীয় জিনিসে সবাই এখান থেকে চলে যাচ্ছে এখন ফেরার সময়, এবং গন্ডোলা শেষ হয়ে গেলে, গন্ডোলা রাইড বন্ধ হয়ে গেলে নিচে নামা যায় স্নো বাইকে, আবার সেটার জন্য অনেক টাকা চার্জ করে, লাইক 5-7 হাজার টাকা চার্জ করে কিন্তু। তো আপাতত দেখছি, ভ্যালিটা তো দেখলাম, ভ্যালিটা আপনাদেরকেও দেখালাম। পরে আমরা নিচেই যাব এখান থেকে, কৌশিকদাও নিচেই যাচ্ছে, আমরাও নিচেই যাচ্ছি। এই হচ্ছে গুলমার্গ ভ্যালি। দেখুন গুলমার্গ আসলে এই, আপনার নাম? ইমতিয়াজ ভাই এখানেই থাকে, ঘোরাফেরা করে। ওনার নাম্বার আমি ডেসক্রিপশনে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন ফর বেটার ফটোগ্রাফি। ওর ফটোগ্রাফি সেন্স কিন্তু খুব ভালো, এবং ভিডিওগ্রাফি সেন্সও খুব ভালো। বেশ কিছু রিলস তুলে দিয়েছে আমাকে, যেটা অসাধারণ, এবং বিনিময়ে ও কিছু মিনিমাম একটা অ্যামাউন্ট চার্জ করে, সেটা আপনি খুশি হয়ে, হ্যাপি হয়ে ওকে পে করতে পারেন। লোক আকে हैप्पी हो जाएगा तो आपको चार्ज कर देगा जो भी। तो লোকাল বিজনেসকে প্রমোট করার আমার মনে হয় উচিত, কাশ্মীরকে প্রমোট করা উচিত। এত সুন্দর একটা জায়গা, বাট এদেরও বিজনেস দরকার। নেক্সট টাইম যারা কাশ্মীর আসেন আমার ব্লগ দেখে, ওর সঙ্গে যোগাযোগ করতে হবে, ওর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে। যারা গুলমার্গ আসছেন শীতকালে, ফেব্রুয়ারিতে আসলে বরফের সময়, কন্ডিশনটা দেখে নিন কিন্তু। এটা হচ্ছে ইগলু ক্যাফে, এবং পুরো বরফে ঢেকে গেছে। এটা গন্ডোলা স্টেশন, গন্ডোলা স্টেশনে ফেজ 1-তে নেমেই আপনারা এইটা পাবেন কিন্তু। শীতকালে গুলমার্গ আসুন, স্নো এক্সপিরিয়েন্স করুন, এবং পারলেই গন্ডোলা ক্যাফেতে ভেতরে গিয়ে খাবার খান, কফি খান। এর রেট মনে হয় 2000 টাকা ভেতরে যাওয়ার রেট। বাট এই যে দেখুন এই ইগলু ক্যাফে, এটা কিন্তু দারুণ জিনিস, দারুণ জিনিস এটা। আমরা নামছি স্লেজে করে, এই গন্ডোলা উঠছে এখনো। নেই ভাই, हमको नहीं चाहिए वीडियो। এরা পেছনে পড়ে থাকে, আর কি বলবো, হাত ফাত পুরো জমে গেছে একদম। এবং এটা ভালো এক্সপিরিয়েন্স, একদম পাইন ঘেরা, পাইন বনের মধ্যে দিয়ে বরফে করে নামতে পারবেন, কিন্তু যথেষ্ট রিস্কি জিনিসটা। এই যে কৌশিকদা বসে। তো আমরা যে জায়গা দিয়ে নামছি, এটা অ্যাকচুয়ালি এশিয়ার মধ্যে সব থেকে বড় স্কি করার ট্র্যাক কিন্তু। এটা স্কি ট্র্যাক দিয়ে এখন নামাচ্ছে এরা স্লেজ নিয়ে। মানে এখন তো বসে রয়েছে ঠিক আছে, দাঁড়িয়ে টানছে ঠিক আছে, এটা প্লেন জায়গা। ঢালু জায়গাগুলোতেও কিন্তু বসে মানে স্লেজ ইউজ করে নামছে। বাট এখানকার মানে ভিউটা কিছু দেখুন। আমাদের কাছ থেকে পার হেড বলেছে 1000 টাকা করে নেবে এক একজনের, একদম ফার্স্ট ফেজ থেকে, ফেজ 1 থেকে নিচে অব্দি নামানোর জন্য। এরিয়াগুলো দেখুন, জাস্ট পাইন বনে ঘেরা এরিয়া। এবং এটা কিন্তু মানে জাস্ট কিছু বলার নেই এই জায়গাটা নিয়ে, জাস্ট ফিল করার আছে এই জায়গাটা শুধুমাত্র।
অনেক সাহস করে মনে সাহসটা নিয়ে আর কি এই একটা হাতে ফোনটা ধরে আছি, জানি না পড়ে গেলে কি হবে। এবং দেখুন আমরা কিন্তু স্লেজ গাড়িতে নামছি এবং কীভাবে নামছে দেখুন আমাদেরকে। ওই যে সামনে একটা কৌশিকদা যাচ্ছে, ওই যে, এবং ছোট স্পিডে নামা কিন্তু এই ভ্যালির মধ্যে দিয়ে। পাইন গাছের চপ্পল, মাঝখানে একটা জাস্ট ছোট্ট স্টেপ নিয়ে মানে আমরা দাঁড়ালাম একটা ছোট্ট স্টপ নিয়ে। কিছু কিছু জিনিস না মানে জাস্ট মনে হয় মুখে ভাষায় প্রকাশ করা যায় না। একটু দেখুন চারপাশটা পাইন গাছে ঘেরা এবং পুরো দুধ সাদা ভ্যালি, তার মাঝখান থেকে আমরা স্লেজে নামছি এবং এশিয়ার সব থেকে বড় স্কি এর ট্র্যাক কিন্তু এটা। সন্ধে হচ্ছে, তাড়াতাড়ি করে নামতে হবে, তার জন্য একটু তাড়া রয়েছে। খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এটা দারুণ জিনিস স্লেজ, বাট কোনো বয়স্ক মানুষ এই স্লেজে নামবেন না, আমি বারবার করে বলবো, কারণ এটা ব্যালেন্সটার ওপরই কন্ট্রোল করে চলে। মাঝখানে দুবার উল্টেছে আমাকে নিয়ে। নেক্সট লেভেলের ঠান্ডা, মানে আমার এই জায়গাটা বরফ লেগেছে, আমি জানি না পুরো লাল হয়ে গেছে মনে হয়। এমনি স্লেজে আসতে পারেন, প্রবলেম নেই, অল্প বয়সীরা অ্যাডভেঞ্চারের জন্য আসতে পারেন, বাট বয়স্ক লোক যারা কাশ্মীরে গুলমার্গে আসবেন বেটার গন্ডোলাতে ওপরে যান এবং গন্ডোলা দিয়েই ফিরুন। কোনো প্রয়োজন নেই স্লেজে নামার, কারণ খুবই থ্রিলিং এক্সপিরিয়েন্স, বাট খুব ডেঞ্জারাস বটে কিন্তু এটা। আর এই যে পেছনে দেখছেন ফ্রিজিং গুলমার্গ। গুলমার্গ থেকে বেরিয়ে আমরা তানমার্গ এসেছি, তানমার্গ থেকে গাড়ি চেঞ্জ করে আমাদের সোহেল ভাইয়ের সঙ্গে আমরা ডিনার করতে এসেছি একটা কাশ্মীরি রেস্টুরেন্টে। তো এখন আমরা খাচ্ছি, কি খাচ্ছি দেখাই। এই হলো রুটি, এটা হলো কাশ্মীরের ফেমাস রোগন জোশ, আর এটা হলো মাটন শিক কাবাব। দামটা হতো একটু বেশি, এখন রাত অনেক হয়ে গেছে তো খেতে হবে, কিছু করার নেই। খুব কপালগুনে আজকে আমরা বেঁচে ফিরেছি, মানে রাস্তাতে এতটাই স্নো ছিল, আর যে ড্রাইভার ছিল সেও নতুন ছিল। প্রচণ্ড পরিমাণে গাড়ি স্কিড করছিল, গাড়িতে চেন লাগানোর পরেও গাড়ি স্কিড করছিল, সব থেকে বড় ব্যাপার এটা। একটা জিনিস যেটা বলে রাখি, গুলমার্গ আসলে না সকালের দিকে একটু তাড়াতাড়ি এসে দুপুরের দিকে এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো, অ্যাটলিস্ট উইন্টারের সময়, কারণ স্নোফলটা যখন হয় না, রাস্তায় স্নো জমে গেলে খুব খারাপ অবস্থা হয়। এখানে আমার যারা তাওয়াং ভিডিও দেখেননি, তাওয়াংয়ের ব্লগ দেখবেন, সেম কন্ডিশন আমাদের এখানেও হয়েছিল আজকে, যে প্রচণ্ড পরিমাণে বরফে আমরা আটকে গেছিলাম এবং গাড়ি প্রচণ্ড স্কিড করছিল। অনেক কষ্টে খুব ভয়ে নিয়ে আর কি আমরা নিচে নেমে এসেছি, এবং স্লেজ থেকে নামার সময় এক জায়গাতে একটুখানি পড়েও গেছিলাম আমি, বাট স্লেজের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, খারাপ না। স্লেজের এক্সপিরিয়েন্সটা বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল। এইবার এখান থেকে ডিনার কমপ্লিট করে আমরা যাবো শ্রীনগর আমাদের হোটেলের দিকে। কাল যে হোটেলে ছিলাম আজকেও সেখানেই স্টে আছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যাই হোক, খুব ভালো দিন কাটলো আজকে। একটু ভয়ের কিছু জিনিস ঘটেছিল, বাট ঠিক আছে, সেগুলো আমরা ওভারকাম করে গেছি। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগ আপনাদের। কালকে আমরা যাবো সোনমার্গ, সেটা আসবে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।